বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালিয়ে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীর। রিমান্ডে জেরার মুখে এসব তথ্য জানিয়েছেন সুব্রত নিজেই। এছাড়া জিজ্ঞাসাবাদে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সুব্রত বাইন। এসব তথ্যের সত্যতা যাচাই করছেন তদন্ত সংশ্লিষ্টরা। সুব্রত বাইন দুবাই এবং নেপালেও বিশেষ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশেও তিনি একাধিকবার টার্গেট মিশন নিয়ে কাজ করেছেন। সুব্রতর সঙ্গে থাকা অত্যাধুনিক স্যাটেলাইট ফোন সম্পর্কেও তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এছাড়া বাংলাদেশে কথিত আয়নাঘরে আটক থাকা অবস্থায় বিশেষ প্রয়োজনে সুব্রত বাইনকে দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদকে। তদন্ত কর্মকর্তাদের প্রশ্নবাণে সে আরও অনেক লোমহর্ষক তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2001 সালে 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে তৎকালীন সরকার। এরপর সুব্রত বাইন তার সহযোগী মোল্লা মাসুদকে নিয়ে ভারতে পালিয়ে যায়। ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে সে যশোরে আসত। যশোরের বেচপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নেয় সে। ওই বাসাটি স্থানীয় লালটু তাকে ভাড়া করে দিয়েছিল। ওই বাসায় সুব্রত বাইনের দ্বিতীয় স্ত্রী বিউটি এবং তার সন্তান থাকত। যশোরে বসে চাঁদার টাকা সংগ্রহ করে সুব্রত বাইন আবার কলকাতায় চলে যেত। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, সুব্রত বাইন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য দিয়েছে। এসব তথ্যের সত্যতা সম্পর্কে যাচাই বাছাই করা হচ্ছে। 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয়। সে সময় সুব্রত বাইন দুবাইয়ে পাড়ি জমায়। সেখানে তাকে বিলাসবহুল ভিলায় থাকার ব্যবস্থা করা হয়। সেখানে তার সহযোগী মোল্লা মাসুদকেও পাঠানো হয়। 2023-এর ফেব্রুয়ারি মাসে কলকাতার এসটিএফ সুব্রত বাইনকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দপ্তরে। সেখানে তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের কর্মকর্তা মনিরুল ইসলাম। সুব্রতকে নতুন টার্গেট দিয়ে বলা হয়, কাজ সফল করতে পারলে পরিবারসহ তাকে কানাডায় স্থায়ীভাবে বন্দোবস্ত করে দেওয়া হবে। সুব্রত রাজি হলে তাকে র্যাব কার্যালয়ের ভেতরেই একটি কক্ষে রাখা হয়। তাকে দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেওয়া হয়। স্নাইপার রাইফেলের ব্যবহার, মুভিং টার্গেটকে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব এসব খুঁটিনাটি বিষয়ে চলতে থাকে প্রশিক্ষণ। 2024-এর 5 আগস্ট হাসিনা সরকারের পতন ও হাসিনা পালানোর পর সুব্রত বাইনকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই সুব্রত বাইন প্রকাশ্যে আসা শুরু করে। সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশে স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে। আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে পলাতক আওয়ামী শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটন। সুব্রত বাইনের নামে বিভিন্ন অপরাধের অন্তত অর্ধশত মামলা রয়েছে। সম্প্রতি ঢাকার হাতিরঝিল ও গুলশানে 3টি খুনের ঘটনায়ও উঠে আসে তার নাম। খুন ছাড়াও জমি, ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির একাধিক অপরাধে তার জড়িত থাকার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কারা কলকাঠি নাড়ছেন দেশে অস্থিরতা তৈরির জন্য এই সন্ত্রাসী গ্রুপের পেছনে? এর অর্থের উৎস কোথায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। গ্রেফতার 4 জনের বাইরে আরও যারা রয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ দিচ্ছেন অপরাধ বিশ্লেষকরা। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।